করে, তাই তার মাধ্যমে অনেক কিছু জানতে পারি। এবং যেটা ভালো লাগে যে এখানে নানা বিষয়ে, অভিনব বিষয়ে, পুরনো অনেক বিষয় নিয়েই নাটক হচ্ছে। এবং গত বছর যে নহবত হয়েছে, যেটা তপাইদা করেছেন, তীর্থঙ্কর মহলানবিশ, নামটা লোকটার মতোই জোরদার আর কি, না সরি লোকটা নামটার করতে গেলে অনেক এলেম লাগে আর কি। নহবতটা খুব বেশ শক্ত একটা নাটক, সেটা তপাইদা করেছে। এরকম নানান অভিনব নাটক আপনারা সব করে থাকেন এবং অনেকেই আজকে এখানে উপস্থিত যারা স্টেজে অভিনয় করেন। আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো রকম ত্রুটি হয় আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর একটাই অনুরোধ, আমি জানি আমাদের এই দেশে এটা হয় না, তাও যদি ভুলক্রমে একটু মোবাইলটা সাইলেন্ট থাকে ভালো হয় আর কি। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমার আজকের উপস্থাপনা শুরু করার আগে একটা কথা বলি, যেটা হচ্ছে যে এটা তো ঠিক অডিটোরিয়াম নয়, এটা আমরা একটা বেশ রবিবার বিকেলে চা খেতে আড্ডা মারতে মারতে কবিতা সাহিত্যের নানা শাখায় আমরা বিচরণ করব। তাই আপনাদের যদি কিছু বলার থাকে কবিতা শেষ হয়ে যাওয়ার পর বা নারেটিভ শেষ হয়ে যাওয়ার পর, আপনারা নির্দ্বিধায় আমায় বলতে পারেন, আমি সেটা গ্রহণ করব এবং আমরা আলোচনাও করতে পারি। এটা ইন্টারঅ্যাক্টিভ, সেটাও হতে পারে। হ্যাঁ, কুমকুমদি বোধহয় দেখতে পাবে না, হ্যাঁ কুমকুমদি তুমি সামনে চলে এসো না, এদিকটা। আমার তো মামার বাড়ি ছিল উত্তর কলকাতায়, তাই উত্তর কলকাতার এই যেসব বনেদি বাড়িগুলো ছিল বা রাজার বাড়িগুলো ছিল, তা নিয়ে আমার ভীষণ কৌতূহল ছিল বরাবর। আমার দাদু, মানে আমার মায়ের বাবা আর কি, উনি শামপুকুর বান্ধব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং শামপুকুর বান্ধব সমাজ সেই সময় অ্যামেচার থিয়েটার বেশ নাম করা একটা জায়গা ছিল আর কি, স্থান ছিল। সেখানে বিধায়ক ভট্টাচার্য নাটক লিখে দিতেন, তারপর গীতা দে, মলিনা দেবী, এরা সকলে অভিনয় করতেন শামপুকুর বান্ধব সমাজে। তো মার তো বড় হয়ে ওঠা ওই পাড়ায়, এবং সেই সূত্রে শোভাবাজার রাজবাড়ির অনেকের সঙ্গেই মায়ের খুব পরিচিতি ছিল। এবং আমি জানি আমার মায়ের মামা বাড়িটা যে রাস্তাটায়, ওই শামপুকুর স্ট্রিটে, ওখানে একমাত্র একটা বাড়ি আছে যেটা শিব মন্দির আছে, যে বাড়িটায় আর কি। তো ওই বাড়িটার আর তার চারপাশে আমাকে মা দেখাতো কিভাবে ছাদ পালিয়ে মারা বিভিন্ন ছাদে গিয়ে আর কি দুষ্টুমি করতো, খেলাধুলো করতো আর কি। মানে নেভার ক্লাইম্ব স্টেয়ার্স আর কি, মানে সবই ছাদ দিয়ে হতো আর কি। প্রেম অপ্রেম, দুষ্টুমি, বদমাইশি, হ্যাঁ, ঘুড়ি ওড়ানো, এগুলো সব হতো। তো আমার ওই বাড়ির ওরকম একটা বাড়ির পুজো কেমন হয়, কারণ আর তো কিছুদিন বাদেই ছাতিম ফুলের গন্ধ অলরেডি বাতাসে ভাসছে। সুতরাং এদেশে ফল যাকে বলে, আর আমরা শরৎ বলি, আমরা শরৎকাল এসেই গেছে। এবং শরৎকাল মানেই আমাদের একত্রিত করে যে ঋতু, সবাই একই স্থানে, দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজোর বর্ণনা একটু আমি দুটো লেখা থেকে পড়বো। হুতম প্যাঁচার নকশা আপনারা সকলেই জানেন, কালীপ্রসন্ন সিংহের বিখ্যাত প্রামাণ্য গ্রন্থ বাবু বাড়ি বা বাবু কালচারের উপরে। উনি লিখছেন, বাবু বাড়ির নাচ। সুতরাং বাবু আর অধিকক্ষণ দালানে বসতে পারলেন না, বৈঠকখানায় কাপড় ছাড়তে গেলেন। এদিকে উঠানের সমস্ত গ্যাস জেলে দিয়ে মজলিসের উদ্যোগ হতে লাগলো। ভাগ্নেরা টাসেল দেওয়া টুপি ও পেটি পরে ফোপরদালানি করতে লাগলেন। এদিকে দু একজন নাচের মজলিস নেমন্তন্নে আসতে লাগলেন। নেমন্তন্নেরা নাচ দেখতে থাকুন, বাবু ফররা দিন ও লাল চোখে রাজা উজির মারুন। পাঠকবর্গ, একবার শহরটা শোভা দেখুন, প্রায় সকল বাড়িতে নানা প্রকার রং তামাশা আরম্ভ হয়ে গেছে। লোকেরা খাতায় বাড়ি পুজো দেখে বেড়াচ্ছে। রাস্তায় বেজায় ভিড়। মারোয়ারি খোট্টার পাল, মাগির খাতা ও ইয়ারের দলে রাস্তা এখনো পুড়ে গেছে। নেমন্তন্নের হাত লণ্ঠন বলা বড় বড় গাড়ির সইসেরা প্রলয়ের
শব্দে একবারে পুইস পুইস করছে, অথচ গাড়ি চালাবার বড় বেগতি। কোথায় শখের কবি হচ্ছে, ঢোলের চাঁটি ও গাওনার চিৎকারে নিদ্রা দেবী সে পাড়া থেকে একবারে ছুটে পালিয়েছেন। গানে টানে ঘুমন্ত ছেলেরা মার কোলে ক্ষণে ক্ষণে একেবারে ক্ষণে ক্ষণে চমকে চমকে উঠছে। কোথাও পাঁচালি আরম্ভ হয়েছে, বওয়াটে পিলিয়ার ছোকরারা ভরপুর নেশায় ভোঁ হয়ে একবারে ছড়া কাটছেন এবং আপনা আপনিই বাবা দিচ্ছেন। রাত্রির শেষে শ্রাদ্ধ করাবে, অবশেষে পুলিশে দক্ষিণা দেবে। এক একবারের হাসির গররায় শিয়াল ডাকে ও মদনাগুনের তানে দালানে একেবারে ভগবতী ভয়ে কাঁপছেন। সিঙ্গি চোরাকে কামরান পরিত্যাগ করে ন্যাজ গুটিয়ে পালাবার পথ দেখছে। লক্ষ্মী সরস্বতী শশক ব্যস্ত। তো হুতুমের চোখে দেখা কলকাতার বাবুদের একটা পুজোর বিবরণ, পুরো বৃত্তান্ত হয়তো নয়, ছিটে ফোটা। এই বিবরণ গত শতকের মাঝামাঝি দেখা এবং লেখা। বলতে গেলে কলকাতায় বড় মানুষদের বাড়ির পুজোর সেটা একটা সুবর্ণ যুগ। বঙ্কিমচন্দ্র খেদ করে একবার লিখেছিলেন, বর্ষে বর্ষে এসে মাগো খাও লুচি পাটা, বর্ষে বর্ষে এসে মাগো। এই কবিতাটা কেন প্রিয় সেটা পড়লেই সবারই প্রিয়। এই কবিতা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই কবিতা আমরা সবাই জানি। কিন্তু এই কবিতার প্রথম আমাকে পড়ায় আমার কনিষ্ঠ একজন, সে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেনের দৌহিত্র, পরন্তপ শান্তিনিকেতনে থাকে। ওরা একটা চমৎকার সাহিত্য পত্রিকা বার করে যেটার নাম কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথা হচ্ছে ব্ল্যাক আমেরিকান কবিদের লেখা সব কবিতার অনুবাদ তার মধ্যে ছিল। মায়া অ্যাঞ্জেলো ছিল, ল্যান্স নিউজ ছিল। তো ওরা আমাদের কিন্তু ওরা মানে আমাদের থেকে অনেকের থেকেই ছোট, মানে বছর 20-21 বছর বয়স সব, এবং তারা সবাই মিলে এরকম একটা কাজ করছে শান্তিনিকেতনে। পত্রিকাটার নাম বিরুৎ জাতীয়, বিরুৎ অর্থাৎ শ্রাবস, বিরুৎ জাতীয়। তো আমি The Negro Speaks of Rivers এই কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি। I've known rivers. I've known rivers ancient as the world and older than the flow of human blood in human veins. My soul has grown deep like the rivers. I bathed in the Euphrates when dawns were young. I built my hut near the Congo and it lulled me to sleep. I looked upon the Nile and raised the pyramids above it. I heard the singing of the Mississippi when Abe Lincoln went down to New Orleans. And I've seen its muddy bosom turn all golden in the sunset. I've known rivers, ancient, dusky rivers. My soul has grown deep like the rivers. I've known rivers, ancient, dusky rivers. I had the opportunity a year back in Calcutta to perform before Gulzar, and in all humility I would like to share that I was the chosen elocutionist in my city to perform in honor of Gulzar, who was there to speak at a literary seminar at the National Library Auditorium. And this was an invitation from one of the highest and the best literary societies of India, which is the Sahitya Academy. And I was very surprised that when I was chosen to perform for him. And obviously, like, I mean, I was nervous, and I was reading poetry in front of him. And I remember
after I read this bit, because I confess that, look, my Urdu is not great, so I'm going to be reading one of your poems, but it's a translation. It's a translation done by Nirupama Rao, who is known to be a very respected translator in literature. Gulzar, what Gulzar did to me that evening, I think it will be etched in me forever. And I think a legend like him, I mean, that incident speaks volumes about a legend like him. I was reading this poem and I finished. And I was about to go to the next one. He stood up suddenly and he said, "मैं कुछ बोल सकता हूँ आपको?" আমি একদম মানে বাঙালির মতো একদম আমি একদম সর্বনাশ কথাটা বলে ফেলেছি আর কি, মাইক্রোফোন সর্বনাশ কি যে ছড়িয়েছি ভগবানই জানে। মানে আমার পাশে আমার মিউজিশিয়ান রয়েছে, সে আর আমি মানে বলছি আমার শেষ হয়েছে তো, আর কিছু হবে না, শেষ আজ জীবনের শেষ কনসার্ট, আর কিছু হলো না আর কি, শেষ পুরো আর কি। হ্যাঁ, নবনীতা দি, শঙ্খদা, সব সামনে কে নেই সাহিত্য জগতে, সবাই উপস্থিত সেদিন। হাত পা ঠান্ডা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এসি টেসির দরকার নেই। উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন যে আমি বললাম, did I offend you or did I do anything wrong? No, what you just did, let me complete. I don't know what I have written. I don't care what I have written, but what you just did has mesmerized me. And he started clapping. And there was an 800 strong audience in that auditorium who started clapping and stood up. I've never had this experience in my whole life. And a legend like him, I mean, one should learn humility from such people. And the word legend is not a superlative adjective that can be just imposed on someone. Because I know of legends in Calcutta who have actually done enough to demotivate me. But the fact is, this man, could he even care that, you know, some actor or an arts personality from Calcutta is reading poetry in front of him? He stands up and he speaks to me. I was surprised, and so these two poems which I read now, which always be special to me, because the next one that I'm going to read is actually Gulzar's translation of a poem by Amrita Pritam. Yeah, I love Amrita Pritam as well. Great. Absolutely. In fact, she's one of my favorite authors. This is by Gulzar. You came when the evening was pouring, a pitcher full of sun at the far end of the sea. You came wearing the pashmina of the silken night. The silken night kept sliding off your body like a smoldering celestial object, molded from clay, kneaded in milk and sunshine. Your voice, like a sky full of fragrance. As you spoke, your lips sliced silvers of the moon. I was disconcerted, bewildered, amazed. And when another morning emerged from the sea with a pitcher full of sun, you went back. You went back to another horizon, holding the morning's finger in your hand, time-bound like a comet. You went back to the universe
you came from. You came wearing the pashmina of the silken night, time-bound like a comet. You went back. You went back to the universe. You came from. You came wearing the pashmina of the silken night. You came wearing the pashmina of the silken night. What I read now is what Gulzar, in fact, Main Tenu Nahi Milengi is the name of the poem, and it's by Amrita Pritam. I will meet you yet again. How and where, I know not. Perhaps I will become a figment of your imagination, and maybe spreading myself in a mysterious line on your canvas, I will keep gazing at you. Perhaps I will become a ray of sunshine to be impressed by your colors. I will paint myself on your canvas. I know not how and where, but I will meet you for sure. Maybe I will turn into a spring and rub foaming drops of water on your body and rest my coolness on your burning chest. I know nothing, but this life will walk along with me. When the body perishes, all perishes. But the threads of memory are woven of enduring atoms. I will pick these particles, weave the threads, and I will meet you yet again. How and where, I know not, but I will meet you yet again. I hope you're enjoying, right? Okay. আমি আমার প্রিয় আরেক কবির কাছে যাই, জীবনানন্দ দাশ, সবারই চেনা কবিতাই করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিন্দিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত
দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা সে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। সাহস করে ওপার বাংলায় যাই, এই বইটির জন্য আমি শ্যামলদার কাছে খুব কৃতজ্ঞ। আব্দুর রশিদ খান লেখা একটা কবিতা, উল্লাপাড়া স্টেশন। 19 বছর পরে উল্লাপাড়ায় দেখা হলো আবার নতুন করে। 19 বছর পরে উল্লাপাড়ায় দেখা হলো আবার নতুন করে। 19 বছর আগে রোশনা বেগম দাঁড়িয়েছিলেন সবার পুরোভাগে। চোখের দেখায় মনের নেশায় মত্ত ঝড়ের খেলা, রক্তে নাচন বক্ষে কাঁপন পৃথিবী অবহেলা। মনের আশা মুখের ভাষা সত্য ফোটা পদ্ম, ধরায় কেবল দুইটি নয়ন নেশায় অনুবদ্ধ। রাত হলো দিন, দিন হলো রাত, সৃষ্টি ছাড়া ঘূর্ণি হওয়া ঘুর। বুঝেছিলাম একটা নতুন সুর। এরই মধ্যে 19 বছর বইল কালের ধারা, গাড়ির চাকায় মনকে বেঁধে এখন উল্লাপাড়া। কাছে এলাম, দূরে গেলাম, নতুন করে শপথ নিলাম। যুদ্ধ এলো, চলে গেল, মরক এসে হাড় ছড়ালো। স্বাধীনতার নতুন আলো চোখে লেগে ধন্য হলাম। কোথায় সেই রোশনা বেগম, জীবন যুদ্ধে কোন অতলে তলিয়ে গেল? গহন নিশির অতল মনে তবুও তার খানিক পরিচয় মিথ্যা আবার নয়। 19 বছর ধরে তন্নি রোশনা বেগম ছিলেন আমার মনের ঘরে। 19 বছর পরে উল্লাপাড়ায় রোশনা বেগম এলেন হঠাৎ করে। চিনতে পারা কঠিন বটে, চোখ দুটো তার ছাড়া। স্বামী পুত্র মেয়ে নাতনি নিয়ে করে আত্মহারা। হেসে তিনি বলেছিলেন আগের দু চোখ তুলে, একটিবারও খবর নিতে হয় না বুঝি ভুলে। দিব্যি মোটা, দিব্যি খুশি, কানে হীরের ফুল। আচ্ছা, সত্যি কি রোশনা বেগম? ভুল। কয়টি ছেলে মেয়ে? রোশনা বেগম বলেছিলেন যেন একগা নেই। বলেছিলাম বিয়ে আমার হয়নি আজও, তাই দীপ্তিতে এক চমক দিয়েই রোশনা বেগম হয়ে গেলেন ছাই। উল্লাপাড়ার রোশন আরার চরম পরাজয়। উল্লাপাড়ার রোশন আরার চরম পরাজয়। উল্লাপাড়ায় হারিয়ে এলাম জীবন স্বপ্নময়। সবারই তো খুব প্রিয় দেবব্রত বিশ্বাস, যার গান শুনে আমরা এখনো আলোড়িত হই, যার উচ্চারণে রবীন্দ্রনাথ বারবার বেঁচে ওঠেন। কিছুদিন আগেই তো আমরা ওর জন্ম শতবর্ষ পার হয়ে এলাম। ওকে নিয়ে সুভদ্রার একটা লেখা আমার খুব প্রিয়, একটু শোনাচ্ছি।
এই বইটি মানে এডিটর হিসেবে আমাদের নীলাদ্রিদাও আছেন। নীলাদ্রিদা মানে দেবব্রত বিশ্বাস শতবর্ষ উদযাপন করতে যে কমিটি স্থাপন করা হয়েছিল, লিখছেন জর্জ দা, মানে জর্জ বিশ্বাস বলা হতো ওনাকে। জর্জ দা, আপনাকে প্রথম দেখি কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে। আমার না টিকিট কাটার পয়সা ছিল না। পাড়ার ছেলেরা আমাকে পেছনের ভাঙা দরজার ফুটো দিয়ে আমার ক্লাস 8-এর ছোট বডিটাকে কিছুটা ঢুকিয়ে বের করে আনলো। আমার মনে হলো আমার মুন্ডুটা হলের ভেতরে ঢুকে গেছে আর আমি বাইরে দাঁড়িয়ে। পাড়ার ছেলেরা বলল, কিরে তোর মাথা কই? আমি বললাম, জর্জ বিশ্বাসের হারমোনিয়ামের উপর। পাড়ার ছেলেদের সে কি হাসি। একজন বলল, দাঁড়া তোর মুন্ডুটা কুড়িয়ে আনছি। বিশ্বাস করুন জর্জদা, আমি আমার মুন্ডু ফেরত চাইনি। ওরা যখন আমাকে আবার ওই ভাঙা দরজার ফুটো দিয়ে ঢোকাতে শুরু করলো, ছেঁড়া জামা আরো ছেঁড়া, প্যান্ট খুলে আসছে, আমার শরীরের অর্ধেক তখন অমরাবতীতে ঢুকে পড়েছে। জর্জদা, আপনি হারমোনিয়ামে 201টা আঙুল দিয়ে অলকানন্দা নামিয়ে আনছেন। অডিটোরিয়ামে ভেসে বেড়াচ্ছিল বিপাশা নদী। আমাকে জিজ্ঞাসা করলো, এই তুমি না ক্লাস 8-এ পড়ো? তুমি তো এখনো হিউম্যান বিইং হওনি, কাঁদছো কেন? আমি বললাম, আমার বাবা নেই, আমার মা বসে আছে কুপি জেলে, আমি আটা নিয়ে গেলে রুটি বানাবে মা। জর্জদা আমাকে একটু কাঁদতে দিন না। ওই জায়গাটায় জর্জদা আপনি আরেকবার করুন, আরেকবার প্লিজ, জাস্ট আরেকবার। হারিয়ে গেছে মোর বাঁশি, আমি কোন সুরে ডাকি তোমারে? পাড়ার ছেলেরা বলল, এই শালা তুই দেখছি আমাদের থেকে বেশি জানিস, ফুটো দিয়ে টেনে বের করে আনতো ঢামনাটাকে। পরে অনেক বড় হয়ে অনেক পরে দেখলাম খিস্তি করা ছেলেগুলোই শান্তিনিকেতন আর জোড়াসাঁকো থেকে আপনাকে বলেছিল, এই শালা তুই দেখছি আমাদের থেকে বেশি জানিস, ফুটো দিয়ে টেনে বের করে আনবো মোটর সাইকেল সমেত। আজ 40 বছর বাদে ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত দেখে মনে হলো, আচ্ছা ব্রাত্য, কি করে তুমি বাবা মা মরা ক্লাস 8-এর ছেলেটাকে চিনতে পারলে? কি করে? সে কি তার মায়ের কাছে 1 ঠোঙা আটা নিয়ে পৌঁছতে পেরেছিল শেষ পর্যন্ত? হ্যাঁ, মা ঠোঙা খুলে দেখলেন আটা নয়, 1 ঠোঙা অমরাবতী। নজরুলের এই কবিতাটি আমার খুব প্রিয়, তাই শোনাচ্ছি। একটু অন্যরকম কবিতা নজরুলের, ছন্দটা খুব অদ্ভুত। আসলে আমি একটা স্বীকারোক্তি করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের মানে শুধু দেশে কেন, স্পোকেন ওয়ার্ড আর্টিস্টরা যে কোনো জায়গায় মিউজিকটা না খুব দরকার না হলে ব্যবহার করে না, কিন্তু আমাদের আবৃত্তি শিল্পী, আমার তো আসলে মানে আমি তো অশিক্ষিত, আমার তো আবৃত্তিতে কোনো শিক্ষা নেই, নাটকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা মানে স্কুল, আই ডিডন্ট গো টু আ থিয়েটার স্কুল, আই লার্ন অন স্টেজ আর কি, গালাগোল মন্দ খেয়ে লাঠি ঝাঁটা খেয়ে শিখেছি আর কি। ফ্যাক্ট ইজ, আবৃত্তি বা পাঠ করার সময় আমার মনে হয় আমরা যারা পাঠ করি আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, যারা শুনছেন, আমরা যেন শ্রোতাদের কখনো মিউজিকের অভাবটা বোধ করতে না, মানে যাদের যেন মিউজিকের অভাব বোধ না হয়।
তাই এই কবিতাটা পড়তে গিয়ে আমার মনে হলো অনেকে এই কবিতাটা ছন্দে মানে ওই তবলার ঠেকায় পড়েন ছন্দটা ধরে রাখার জন্য। ছন্দ এমন একটা জিনিস, সেটা তো যিনি পড়ছেন তার আত্মগত বা তার অনুগত হওয়া উচিত, তাই না? তাই এই লেখাটা পড়ে শোনাই আপনাদের। না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সহেলি, না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শান্তলালি, ভুলালি মন ভুলালি ওলো ও শান্তলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস, ওলো ও ব্যস্ত বাগিস, মাধবীর নকল নবিশ মধুরাত নাই হতে কিস, মাধবীর কুঞ্জে হাজি বলি ও মদন মোহন, না যেতে শীতের কাপন এলে যে থালায় এখন ভরিনি কুকুম আবির, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানির হিঙুল, হারারা হরির গীতে মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানির হিঙুল, গায়নি কোয়েল সখী মরল গরল ভুখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, 27 মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনের রঙন হাসে আমাদের সেই তো হরি, 27 মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনের রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায় তার পদ্ম ডোলে লেলো বোন আলা করি, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, পায় তার পদ্ম ডোলে দেলো বোন আলা করি। এই নজরুল আমাদের একটু অপরিচিত। এই কবিতাটাও আপনাদের খুব প্রিয় এবং শোনা, একটু শোনাই, আমার ভালো লাগে ওর কবিতা পড়তে। সর্বজনবিদিত কবিতা পড়াই ভালো। জয় গোস্বামীর লেখা বেনি মাধব, মানে মালতীবালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব, বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক কষি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি, বেনি মাধব, বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে, আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনি মাধব আমার বাবার দোকানে কাজ করে, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো, বেনি মাধব, বেনি মাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে, সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজন কি মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ভালো হোক, রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে
কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন চলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। একটা লেখা পড়ে শোনাই। সুনীলদার অনেকগুলো লেখা পড়তে ইচ্ছা করে, কিন্তু এই লেখাটা আমার খুব অদ্ভুত লাগে। লেখাটা মানে সুনীলদার যেসব রোম্যান্টিক কবিতা শুনি সেগুলোর থেকে একদম আলাদা। আগেও একবার বলেছি, তাও মানে আগে যে সোলো হয়েছিল সেখানে বলেছিলাম যে একটু জানা দরকার যে এই কবিতাটা কিন্তু সুনীলদার 80 দশকের লেখা কবিতা নয়, 70 দশকের লেখা কবিতা। যখন আত্মপ্রকাশ উপন্যাস ওনার প্রথম উপন্যাসের নাম আত্মপ্রকাশ, ওই সময়কার লেখা একটা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতা। দুর্ভাগ্যবশত আমার স্মৃতি আমার সঙ্গে মানে পাল্লা দিয়ে উঠতে পারেন, তাই কাব্যগ্রন্থের নামটা ভুলে গেছি, বয়সও হচ্ছে, তাই ক্ষমা করবেন। কবিতার নাম কে কাকে টানছে। শিমলে পাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে, হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে, নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই শ্যাঙাককে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাইভ ব্র্যান্ডি। আসলে তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুঁতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হই হই করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে অত হনহনি কোথায় চললে ভায়া, ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আর ছাড়ছি নিকো। চলো চলো যাই, বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলের গান নাকি তুমি আজকাল গাইছ? কেমন সে গান? রসে টইটুম্বুর নাকি ধর্মে মাখো মাখো? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড়ো গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার স্বরে বলল, এই তো সেই পাগলা ঠাকুরটার কাছে। সে তোকে কি দেয়? চাকরি দেবে, সংসারের অনটন জ্বালা যন্ত্রণা জুড়বে। শোন, ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো। সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলে উঠল, কে? আমি শালা বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি দেখবি কেমন ফাটাবো। ভক্তের বন্যা বইবে সারা, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, চল, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ বুঝে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি।
একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থপ্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাঁচকা টানে এ ওকে বুকে জড়িয়ে ধরবে। ভালো মানুষের পালায় তো মানে মানে কেয়াকে এমন একটা খ্যাতির মধ্যগগনে পৌঁছে দেয় যে এক জায়গায় স্মৃতিচারণে বলা হচ্ছে যে বাড়ির কাজের মেয়েরা একজন নাটকের অভিনেত্রী মারা যাওয়ার পর চোখের জল মুছতে মুছতে তার শেষ যাত্রায় গিয়েছিল, এবং বাড়ির গৃহিণী যখন জিজ্ঞেস করেন, হয়তো সে বেশ অভিজাত একজন গৃহিণী, বলছে আচ্ছা তুই কি করে জানি, মানে সে কি গো দিদিমণি, উনি তো আমাদের কথাই বলেছেন ভালো মানুষের পালায়। এর থেকে বড় সম্মান আর কোনো কলকাতার অভিনেত্রী পেয়েছেন কিনা আমি জানি না নাটমঞ্চে, কারণ কেয়া তো তার জীবন নিবেদন করেছিলেন নাটকে। তাই আমার গায়ে কাঁচাতে এই লেখাটি বার্টল্ট ব্রেক্টের একটা লেখা, ওনারা অনুবাদ করেছিলেন দুজনে মিলে, অতীশ বন্দ্যোপাধ্যায় এবং কেয়া চক্রবর্তী, মারি ফারারের ভ্রূণ হত্যা সম্পর্কে। মারি ফারার জন্ম এপ্রিল মাসে, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্তবয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস, তখন মদের দোকানের এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুস নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল বর্ষায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি, সে চুক্তিমতো পাওনা গন্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে। তাদের শরীরের মোক্ষণ হতে থাকে ঠিকই, কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে তখন সে অপ্রাপ্ত বয়স্ক, দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে। কিন্তু মশাইরা, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনে রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারতো না এমনটা ঘটতে পারে, এমন একটা সাদা মাটা মেয়ের শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি, সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল, হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখলো। সারাদিন কাপড় ধুতে থাকলো, আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো। তার মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই আবার কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত একটা দিন শেষ হলো। পেট ছেড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা। মারি ফারারের জবানবন্দি থেকে
বাচ্চাটা জন্মালো, আর 5টা বাচ্চার মতোই দেখতে থাকে, কিন্তু মারিফার তো আর 5টা মায়ের মতো নয়। কি কেনা করবেন না? ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? মশাইরা, আপনারও সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালে তার কি হলো বলি? মারিফারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজী মশাইরা, বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা, সারা শরীর কেমন অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আপনারা সব মশাই গান, ওসব রাত ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। ঘরে ঘরে কনকনে শীত, তাই শেষ জোরটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ডাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। মশাইগণ সাবধান, সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। মারিফারার বলেছে। বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠলো, চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কি চর ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চাটা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলায় আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারিফারার জন্ম এপ্রিল মাসে। কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল, যে সমস্ত মানুষের পাপ বহন করেছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা। বড় সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল। তাকে কুলটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, কিন্তু তার যন্ত্রণা আরো 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 অনেক বেশি। সুতরাং মশাইরা, ওসব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়। মশাইরা, ওসব রাগ ঘৃণা আটকান, কেননা যে জন্মেছে সে তো জন্মানোদের সাহায্য চায়।